মাসুদ কামাল, আপনার কাছ থেকেও একটু শুনি যে আসলে কি বিএনপি ভয় পাচ্ছে, ছাত্রদের নির্বাচনের কোনো প্রস্তুতির খবর আপনি পাচ্ছেন কিনা, আপনি পরিস্থিতিটা একটু যদি আপনার ভাষায় বলেন। দেখেন, বাস্তবতা আসলে মানে আব্দুল হান্নান মাসুদ যেভাবে বললেন, এই বাস্তবতা এই সময়ের বাস্তবতা না। নিজে বললেন না যে 5ই আগস্টের সময় ঢাকা শহরে প্রায় 2 কোটি মানুষ নেমে, 2 কোটি না হলে কিছু তো মানুষ, অনেক মানুষ নামছে। 2 কোটি মানুষ তো ঢাকা শহরে নাই, তবে ধরলাম অনেক লোক নামছে, প্রায় সবাই নামছে। ধরলাম যদি 1 কোটি মানুষের নামে, তার মধ্যে কয়জন বিএনপির? কথা একদম সত্য। কয়জন বিএনপির, কয়জন জামাতের? আওয়ামী লীগ তো নাই। খুবই কম সংখ্যক, কিন্তু সংখ্যা ওই কোটির তুলনায় খুবই সংখ্যায় কম। কিন্তু বাকি যারা আছে, যারা আওয়ামী লীগ, যারা বিএনপি না, যারা জামাত না, বাকি সবাই কি ছাত্র নেতৃত্বকে একটা রাজনৈতিক দল হিসেবে দেখতে চায়? 5ই আগস্ট কেন, 8ই আগস্ট পর্যন্ত কি ছাত্ররা একটা পলিটিক্যাল পার্টি করবে, করে তারা রাষ্ট্র পরিচালনা করবে, এ ধরনের কোনো প্রশ্ন এসেছিল? এ ধরনের কোনো সম্ভাবনা তৈরি হয়েছিল? একদম না, একদম না। ওনারা শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করার জন্য ওনারা মুখ্য ভূমিকা পালন করেছেন। সাধারণ মানুষ ছাত্রদেরকে ক্ষমতায় বসানোর জন্য রাস্তায় নেমেছে, হাসিনাকে তাড়িয়েছে। বিষয়টা সেরকম না রে ভাই। কারণ তাদের কিন্তু বসাবে, তারা তো পরীক্ষিত না। বলবেন যে আমরা হাসিনাকে নামানোর ক্ষেত্রে জীবনের ভয় করিনি, সত্য কথা, তারা জীবনের ভয় করেনি, আমি এটা স্বীকার করি। কিন্তু যে জীবনের ভয় না করে এখানে চলে আসবে আর একটা সরকারকে নামাবে, তারা যে দেশ চালানোর জন্য উপযুক্ত সেটা কিন্তু প্রমাণ হয় না। এটা সবসময় মনে রাখবেন যে যুদ্ধের যারা সৈনিক থাকে আর যারা সেনাপতি থাকে, দুটা কিন্তু দুই জিনিস। এটা বুঝতে হবে। ঘর যারা ভাঙে, ভবন যারা ভাঙে আর ভবন যারা গড়ে, তারা কিন্তু এক জিনিসটা, একটা বড় ভবন ভাঙার জন্য কিছু লোককে আপনি নিয়োগ করতে পারেন, ভবন তোমরা ভাঙো। সেখানে যদি আপনি নতুন একটা ভবন তৈরি করতে যান, তখন যারা ভেঙেছে তারা যদি বলে ভাই আমি ভেঙেছি, অথবা আমাকে ভবনটা বানাতে দেন, তাহলে কিন্তু ওই ভবনের জীবনে হবে না। এটা মাথায় রাখতে হবে ভাই। কিন্তু দুটো দুই জিনিস। স্টুডেন্টরা যা পারে তারা করেছে। এখন স্টুডেন্টরা যদি মনে করে যে ওই সময় সবাই আমাদের জন্য, আমাদেরকে ক্ষমতায় বসানোর জন্য, আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দেওয়ার জন্য আসছে, বিষয়টা সেরকম না। এটা বুঝতে হবে। এবং এটা বোঝার জন্য ওই সময় তারা বোঝে না, ওটা তারা এখন ক্যাশ করার চেষ্টা করছে। আর একটা কথা আমি বলি, শুনেন, এই আন্দোলনটা কিন্তু 36 দিনের আন্দোলন না রে ভাই, এটা আপনাকে বুঝতে হবে। ওনারা মন খারাপ করতে পারেন, বাট রিয়েলিটিটা বুঝতে হবে। আপনি ভাত রান্না করা দেখছেন? ভাত রান্না করা, আমি বললাম আমি ভাত রান্না করে দিচ্ছি, চাউল পানিতে ধুয়ে আমি চুলায় বসাই দিলাম। আপনি যদি সঙ্গে সঙ্গে বলেন না তোমার ভাত তো হয় না, ভাত হচ্ছে না কেন? সঙ্গে সঙ্গে ভাত হবে না। এই ভাত হইতে মিনিট 15 সময় লাগবে ভাই। যখন ভাতটা ফুটে আসবে তখন আপনাকে আমি বললাম ভাই তুমি একটু মারটা গালো, আমি একটু আসতেছি। আপনি মার গেলে যদি বলেন যে ভাতটা আমি বানাইছি, আমি রান্না করছি, তাও কিন্তু হবে না। এই চাল ধোয়া থেকে শুরু করে মার গালানো পর্যন্ত এই পুরো সময়টা মিলেই কিন্তু ভাত রান্না হয়েছে। প্রত্যেকটা মুহূর্তের আলাদা আলাদা মূল্য আছে। মাঝখানে একটা জিনিস আপনি বাদ দেন, ওই ভাত খাওয়া যাবে না। আপনি তো বলেন চাল ধোয়া দরকার নেই, ময়লা চাল দিব, ওটা ভাত খাওয়া যাবে না। এটা মাথায় রাখতে হবে। এখন ওনারা মার গেলেছেন, কোনো সন্দেহ নাই। শেষ মুহূর্তে ওনারা ছিলেন, ওনারা নেতৃত্বে ওই সময়টা ছিলেন। এই ওনাদের এটাকে মানুষ আসতো না। মানুষ দীর্ঘদিনের বঞ্চনার কারণে আসছে, নিজের অন্তর্গত ক্ষোভের কারণে আসছে। সেই সময় ক্ষোভের কারণে এসে দেখেছে যে ওনারা সামনে আছেন, ওনাদের নেতৃত্বে আন্দোলন করেছে, কোনো সমস্যা নাই। ওনাদের মূল নেতা কে ছিল বলেন? মূল নেতা কি নাহিদ ইসলাম ছিল? নো। সমন্বয়ক একজন ছিল? নো। সারা দেশের সমন্বয়ক ছিল। মারা গেছে কি? ঢাকা ইউনিভার্সিটির কয়জন মারা গেছে বলেন আপনি? নেতৃত্ব তো ঢাকা ইউনিভার্সিটি নিয়ে নিচ্ছে। আমার কাছে একাধিক প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা বলছে আমরা কি পেলাম, বলছে কথা, আমরা তার প্রতিফলন দেখছি। ওনাদের রূপায়ণ টাওয়ারের সামনে সে মারামারি হচ্ছে, যারা মারামারি করছে, যারা মারামারি হচ্ছে, যারা আহত হচ্ছে, আহতদের প্রেস ব্রিফিংগুলো শুনে দেখেন তারা কি বলে। তারা আন্দোলনে ছিল, তারা বলেছে যাত্রাবাড়িতে আমরা আন্দোলন করেছি, তারা আন্দোলন করে, তারা কি পেল? এই বিষয়গুলো কিন্তু আসে। এখন তো এটা দখল করে নিছে কয়েকজন, তারা এটা করছে। নো, এই সমন্বয় যারা এখন নেতৃত্ব আছে এদের মধ্যে কয়জন আহত হয়েছে? আহত হওয়া কিন্তু কোনো মাপকাঠি না, নিহত হওয়া মাপকাঠি না। আমি কিন্তু এটা বলছি না, এটা অত সরলীকৃত হবে দেখলে হবে না। বাট আমার বক্তব্যটা হলো কি, এটা একটা সামগ্রিক আন্দোলন, একটা সামগ্রিক আন্দোলন। এই আন্দোলনের একক কোনো নেতা ছিলেন না, সারা দেশের মানুষ একসাথে। আজকে আবার ডাকুক হবে না, হবে না কেন জানেন?
তখন একটা কমন ভিলেন ছিল, সে কমন ভিলেনটাকে শেখ হাসিনা। ওই কমন ভিলেন আর এখন আপনি খুঁজে বের করতে পারবেন না, যে কোনো এখন হবে না। আমি তো ওনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা ভাই রাজনৈতিক দল করতেছেন, করেন, ইলেকশন করেন, ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করেন, ইলেকশনের রেজাল্ট হাতে পান, আপনারা বুঝতে পারবেন যে আপনারা আসলে কোথায় আছেন। বাংলাদেশের নির্বাচনের রাজনীতি দেখতে দেখতে ভাই এত বড় হয়েছি, কাজে আমরা জানি ইলেকশন জিনিসটা কি। আপনি যদি আগেই যে ব্লেম গেম শুরু করে দিয়েছেন, এটা ঠিক না। আপনারা সবাইকে প্রতিপক্ষ বানাচ্ছেন। আমি স্টুডেন্টদেরকে বলছি, আমি আব্দুল হান্নান মাসুদকে বলছি, ওনার এই বক্তব্য থেকে আমি বলছি, আপনারা সবাইকে প্রতিপক্ষ বানাচ্ছেন। বিএনপি খারাপ, জামাত খারাপ। আজকে দেখলাম মাহফুজ আলম বললো যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না এই দেশে। তারপরে বললো যারা নাকি বাংলাদেশ পন্থী কেবল তারা এই দেশে থাকতে পারবেন, আর কেউ থাকতে পারবেন না। মাহফুজ আলম বলছে বাংলাদেশ পন্থী কে? কে বাংলাদেশ পন্থী নয় বলেন? আমি যদি বাংলাদেশ পন্থী শব্দটাকে ধরি, তাহলে বাংলাদেশের জন্মের সময় যে বিরোধিতা করেছে একমাত্র সেই বাংলাদেশ পন্থী না, ছিল জামাত ইসলাম। আর সবাই বাংলাদেশ পন্থী। হঠাৎ করে উনি কোন বাংলাদেশ নিয়ে আসলেন যে বাংলাদেশ পন্থীরা একমাত্র দেশে থাকতে পারবেন, আর কেউ থাকতে পারবে না? বাকিগুলি কি করবেন? বঙ্গোপসাগরে ফেলাই দেবেন? পারবেন ফেলাইতে? ওই জোর আছে আপনার? আপনার সঙ্গে কয়জন আছে ভাই? এত সহজ না দুনিয়াটা। মাহফুজ আলম যদি বলতেছেন যে কেবল বাংলাদেশ পন্থীরাই এদেশে থাকবেন, তাহলে উনাদের বিবেচনায় বাংলাদেশ পন্থী নয় কে? আওয়ামী লীগের লোকজন। তো আওয়ামী লীগের সমস্ত লোকজনকে আপনি এই দেশ থেকে বের করে দিবেন কিভাবে ভাই? আমার এটা একটু বুঝান। আপনি কেমনে করে দেশ থেকে বাইর করে দিবেন? বাইর করে কোথায় পাঠাবেন এদেরকে? আপনি কোথায় আমি ধরে নিচ্ছি ওই লোকগুলি খারাপ, আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি, এই খারাপ লোকগুলিকে আপনি কোথায় পাঠাবেন? তাহলে কি দেশটার পুরো অর্ধেক জুড়ে আপনি জেলখানা বানাবেন? বানান, খাওয়াতে পারবেন এতগুলো লোককে? আপনার সে এবিলিটি আছে? নাই তো রে ভাই। তাহলে এই কথা বলেন কেন যেটা আপনি করতে পারবেন না? এই সমস্ত ইউটোপীয় চিন্তা নিয়ে যদি আপনারা এখনই এত কথা বলেন, এক সময় তো আর কয়েক মাস পরে তো আপনি ভোটের জন্য জনগণের কাছে যাবেন, যাবেন না? জনগণ তো বলবে ভাই এই কথাগুলো তোমরা কেন বলছো? ভোট বড় মারাত্মক জিনিস। আপনি কিন্তু ভোটের জন্য যখন যাবেন, জনগণ কিন্তু আপনাকে প্রশ্ন করবে। মানুষকে বোকা মনে করেন না, এদেশের মানুষ খুব সুন্দর সুন্দর প্রশ্ন করবে আপনাকে। তখন কি জবাব দিবেন? তারা যখন বলবে আমার চাচাতো ভাই আওয়ামী লীগ করে, তুমি তো তারা বাংলাদেশ পন্থী না বললা, তুমি তারা এমনি কই পাঠাবো? ওই চাচাতো ভাইয়ের ছেলে কাছে আমি আবার মেয়ে বিয়ে দিছি, তাহলে আমার ওই বিয়ের আমি কই পাঠাবো? আমার মেয়ে কি দেশে থাকবে নাকি মেয়ের জামাই থাকবে না? কে থাকবে ভাই? দেশটাকে বিভক্ত করেন না। জি জনাব মাসুদ কামাল। না, আমি আসলে আব্দুল হান্নান মাসুদের কথাগুলি শুনছিলাম এবং আমি আসলে একটু বিস্মিত হচ্ছিলাম। মানে এই কারণে যে আমি আসলে এই স্টুডেন্টদেরকে খুব পছন্দ করি পার্সোনালি। এই কারণে করি যে আমি এদের মাধ্যমে একটা বিকল্প, একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির উত্থানকে আমি কল্পনা করি। আমি ভাবি আমাদের ট্র্যাডিশনাল যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এর বাইরে এরা বোধহয় নতুন কিছু নিয়ে আসবে। কিন্তু এই আব্দুল হান্নান মাসুদের শেষে যে কথাগুলো আমি শুনতেছিলাম, আমি দেখলাম যে না, একই তো। দেখেন, উনি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে মানতে রাজি না, নিষিদ্ধ করতেই হবে, রাজনীতি করতে দিবে না, ইলেকশন করতে দিবে না। এই যে সরকার ওনারা গঠন করেছেন, ডক্টর ইউনূস সাহেব তো চান না। তাহলে ইউনূস সাহেব কি সুবিধাবাদী? ইউনূস সাহেব কি সুশীল? বিএনপি তারাও চায় না, বিএনপি সুশীল, বিএনপি সুবিধাবাদী। জামাত তারাও আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না, জামাতও সুশীল, জামাতও সুবিধাবাদী। এদেশের সবাই সুবিধাবাদী, কেবল আব্দুল হান্নান মাসুদ এবং ওনার ভাই বেরাদাররা ছাড়া। এটার নাম গণতন্ত্র না। উনি মনে করতেছেন যে আওয়ামী লীগের এই যে বিএনপি তাদের উপর নির্যাতন ভুলে গেছে। যার উপর নির্যাতন হলো সে ভুলে গেছে, আব্দুল হান্নান মাসুদের মনে আছে। ৭২ থেকে ৭৪ মধ্যে কি হয়েছে, দুর্ভিক্ষ কি হয়েছে, যারা দুর্ভিক্ষের শিকার তারা ভুলে গেছে, আব্দুল হান্নান মাসুদের মনে আছে। ভাই সব যদি আপনার মনে থাকে, এই যে ধারণাটা, এই যে মানুষের চিন্তাটা যে আমারই সব মনে আছে আর কারো কিছু মনে নাই, আমার চিন্তাই সঠিক আর কারো চিন্তা সঠিক না, এই চিন্তাটাকে কিন্তু ফ্যাসিবাদী চিন্তা বলে। এটার নামই ফ্যাসিবাদ। যে ফ্যাসিবাদী আচরণ করে সে বুঝে না যে আমি কি করতেছি। এটার নাম গণতন্ত্র নয়। এখন আপনি যদি বলেন আমার ভবিষ্যৎ জনগোষ্ঠীর জন্য গণতন্ত্রই প্রয়োজন নাই, আমি গণতন্ত্র রাখবো না,
সেটা তো বলেন, এটা আরো একটা ফ্যাসিবাদী। আচ্ছা আপনি আমাকে বলেন, মাসুদকে বলি, জিজ্ঞাসা করি, শেখ হাসিনা অনেক বড় অন্যায় করছে, আমার মানতে কোনো আপত্তি নাই, কিন্তু আমি মানি, তাহলে আপনার বিচার করবেন। কেন বিচার করতেছেন ভাই? আপনারা কেন একটা আদালতের নাটক করতেছেন? সে আদালতের বিচারককে বেতন দেওয়া হচ্ছে, আদালতের সময় নষ্ট হচ্ছে, চিফ প্রসিকিউটরকে বেতন দেওয়া হচ্ছে, কেন? দরকারটা কি? আপনি তো জানেন শেখ হাসিনা খারাপ, ফাঁসিতে ঝুলে যান, প্রবলেমটা কি? তার ফাঁসিতে ঝুলে দিতে হয়, তাহলে এত নাটকের দরকারটা কি? কেন নাটক করেন? এইগুলি বুঝতে হবে ভাই। পৃথিবীতে কেউ বিচ্ছিন্ন ভাবে থাকতে পারবে না, আপনাকে সারা দুনিয়ার সঙ্গে মিলে থাকতে হবে। আপনি কিচ্ছু মানবেন না, এটা মানি না, ওইটা মানি না, এটা মানি না, আমরা যেটা বলছি এটাই, আমরা এই সরকারকে বৈধতা দিয়েছি, আমরাই সব করেছি, আমরা ভাই এইভাবে হয় না। এই কাজ কিন্তু স্বাধীনতার পরে আওয়ামী লীগ করেছিল, এবং ওই আওয়ামী লীগকে আমরা কিন্তু প্রত্যাখ্যান করেছি। এইভাবে হয় না। এই কাজ শেখ হাসিনা করার চেষ্টা করেছিল, শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। এইগুলি মানতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নেন। আপনি সিদ্ধান্ত নিচ্ছেন যে অমুকের রাজনীতি করতে পারবে না, কেন পারবে না? কেন পারবে না? যেদিন জামাত নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার, তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেই দিনই আমি বলেছি আমি জামাত নিষিদ্ধের বিরোধিতা করি। আমি মনে করি প্রত্যেকটা লোকের রাজনীতি করার অধিকার আছে। সেই রাজনীতিকে আপনি ঘৃণা করতে পারেন, কোনো আপত্তি নাই, অপছন্দ করতে পারেন, কোনো আপত্তি নাই, কিন্তু রাজনীতি করা থেকে তাকে বিরত রাখতে পারেন না। এটাই গণতন্ত্রের ভাষা। রাজনীতি থেকে একটা দলকে বিরত রাখার একমাত্র ক্ষমতা আছে জনগণের। সেটা কিভাবে? ভোটের মাধ্যমে। মুসলিম লীগকে কেউ নিষিদ্ধ করছে দেশে? কেউ করে নাই। নিজাম ইসলাম পার্টি নামে একটা পার্টি ছিল, তারা কেউ নিষিদ্ধ করছে? কেউ করে নাই। কিন্তু সেই পার্টিগুলি জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, তাদেরকে আপনি খুঁজেও পাবেন না। তো ওইটা হলো নিষিদ্ধ করা। আপনি গায়ের জোরে নিষিদ্ধ করে দেবেন, সে অধিকার আপনাকে কেউ দেয় না। আপনি দাবি করতেছেন যে 5ই আগস্ট আপনাকে সে অধিকার দিয়েছে, না, দেয় নাই। 5ই আগস্ট আপনাকে সে অধিকার দেয় নাই। 5ই আগস্ট অধিকার দেয় নাই, এটা আগামী নির্বাচনে আপনি টের পাবেন। আপনি যে কথাগুলি বলতেছেন, আগামী নির্বাচন দেখেন কি হয়। আমরা তো ভোট দিব, আমি তো ইলেকশন করব না, আমি সাংবাদিক মানুষ, আমি ভোট দিব। দেখেন, আপনি যদি এই বক্তব্য নিয়ে আমার সামনে আসেন, আমি তো আপনাকে ভোট দিব না ভাই। অথচ আমার তো অন্যরকমের চিন্তা ছিল। আমি তো একজন গণতন্ত্রের লোককে চাই। আমাকে আপনি সুশীল বলেন, পচা বলেন, যা ইচ্ছা তাই বলেন, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আমি বলবো কি, যে আপনি কথাটা যেন বলতে পারেন, আমি যেন কথাটা বলতে পারি। আপনাকে দলকে নিষিদ্ধ করে দেওয়া মানে কি? তাকে আপনি কথা বলতে দিবেন না। কেন দিবেন না? কেন দিবেন না আপনি? আমি সকলকে, এই যে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ, আমি তো মনে করি হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করার কোনো একটি আওয়ামী লীগের নাই। কি কারণে নিষিদ্ধ করছিল হিজবুত তাহরিরকে? আমি তো মানতে রাজি না। বলছে সারা দুনিয়াতে নাকি ইংল্যান্ড নিষিদ্ধ করছে, করছে ইংল্যান্ড নিষিদ্ধ, আমাদের এখানে নিষিদ্ধ করেন কি কারণে? বুঝান। আওয়ামী লীগ বুঝাতে পারে নাই। হিজবুত তাহরির আমার বিবেচনায় একটাই অপরাধ, হিজবুত তাহরির বিডিআর বিদ্রোহ নিয়ে প্রশ্ন করছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, অতএব সেই দল নিষিদ্ধ। মানে আপনার পছন্দ না হলে আপনি নিষিদ্ধ করে দিবেন, এটা তো আওয়ামী লীগের ফ্যাসিবাদী পদ্ধতি। সেই পদ্ধতিতে আপনি কেন যাচ্ছেন? আমি তো আপনার কাছে আশা করি না ভাই। আমরা চাই যে কথাটা মাহফুজ আলম বলেছেন, এটা মাহফুজ আলম বলতেই পারেন না, কারণ উনি পার্ট অফ গভর্নমেন্ট। উনার চিফ অফ দ্য গভর্নমেন্ট বলতেছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না, এটা তাদের কাজ না। আর ওনার একজন, মানে আপনার কি বলবো ওনার নাম, যে আপনার দপ্তরবিহীন উপদেষ্টা, মানে যাকে নাকি অনেকে ফান করে বলে উজিরে খামাখা, ওনার একজন উজিরে খামাখা বলতেছেন যে আওয়ামী লীগ উনি নির্বাচন করতে দিবেন না। আপনি কে হে ভাই? কে হে আপনি? আপনাকে এই দেশে এই অধিকার আপনাকে এই দেশের মানুষ কে দিল? কবে দিল? দেখেন না কাগজটা দেখি একটু, কবে আপনাকে দিয়ে দিল? এত বড় বড় কথা বলার লাভ নাই। এদেশে 20 কোটি মানুষ আছে এখনো। এই 20 কোটি মানুষের মানে একদম শেষতম যে মানুষটা, সেই মানুষটা আপনাকে এই প্রশ্নটা করবে, তাকেও আপনাকে যোগ্য জবাব দিতে হবে। যদি আপনি এই কথা বলতে চান, সেই জবাবটা আপনার কাছে আছে প্রস্তুত। ধরেন হান্নান মাসুদ যে কথাগুলি বলেন, আমি এই রূপায়ণ টাওয়ার নিয়ে বলি। রূপায়ণ টাওয়ার নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে, কেন উঠলো বলেন তো? বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নিয়ে তো প্রশ্ন ওঠে না, আওয়ামী লীগের যে ধানমন্ডিতে অফিস ছিল সেই নিয়ে তো উঠে না। রূপায়ণ টাওয়ার নিয়ে কেন উঠলো? ওঠার কারণ হলো দুটো কারণ। কি? মানুষ ধরেই নেয় ওই রাজনৈতিক দলগুলোর ট্রেডিশনাল দল, এবং তারা মানুষের কাছ থেকে, ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে আবার ব্যবসায়িক সুবিধা দিবে বিনিময়ে, কাজেই তারা এটা করবে, ধরে নিছে। আর এদের ব্যাপারে মানুষের বড় প্রত্যাশা,
যে এরা স্বচ্ছ, এরা ট্রান্সপারেন্ট রাজনীতি করবে। এই জন্য এই প্রশ্নটা কিন্তু এখন উঠেছে, অন্য কোনো কারণ না। আরেকটা কারণ হলো এরা সব স্টুডেন্ট, এদের নিজস্ব কোনো ইনকাম নেই। স্টুডেন্টদের তো ইনকাম থাকার কথা না, স্বাভাবিক নেব। দুই একজনের ব্যতিক্রম থাকতে পারে, টিউশনি করে, কেউ কেউ অনলাইনে বিজনেস করে, আসে কেউ কেউ, কেউ কেউ দাবি করে ইদানিং অনেক টাকা তাদের আছে, ব্যবসা করে পায়, বলছে অনেকে, আমি শুনলাম। সেটাও হতে পারে, কিন্তু সেটা কিন্তু ব্যতিক্রম, সেটা কিন্তু তার ঘরের জন্য। সেটা কি পার্টির জন্য? যদি পার্টির জন্য হয় সেটা বলা যায়। এখন যেহেতু প্রশ্নটা উঠেছে, সেহেতু আমি মনে করি উনাদের উচিত এই ব্যাপারটা ক্লিয়ার করা। প্রতিদিন হিসাব দেওয়ার দরকার নাই, প্রতিদিন হিসাব দেওয়ার দরকার নাই। জাস্ট বলে দিলেই হয়, একটা প্রেস ব্রিফিং করে, একটা প্রেস কনফারেন্স করে, আমাদের এই ভবনটার ভাড়া এত টাকা, এই ফ্লোরটার। ওনারা একটা বড় গুরুত্বপূর্ণ জায়গায়, একটা দামি জায়গা নিয়েছেন ওনারা। রূপায়ণ টাওয়ার অনেক বড় একটা জায়গা, এবং বাংলা মোটরের একদম মোড়ে। এটা খুব মানে গলির মধ্যে দোকান না, কিন্তু বিল্ডিং না, কিন্তু এই ভবনের ভাড়া অনেক বেশি। তো বললেই পারে এই ভবনে এত টাকা ভাড়া, আমরা এই টাকাটা এইভাবে নিয়েছি, আমরা একটা হিসাব, প্রাথমিক হিসাব দিয়ে দিলাম। এটা বলে দিলে কি হয়, অন্য কোনো কারণ না, কিন্তু বলে দিলে যেটা হয়, বলা যায়, কিন্তু বলা যায়। তো বলে দিলে হয় কি, মানুষের যে সন্দেহটা, এটা দূর হয়ে যায়। আপনি যত ইনে বিনে বলবেন অডিট করব, হ্যান করব, ত্যান করব, তত মানুষের সন্দেহ বাড়তে থাকবে। আপনারা সামনে নির্বাচন করবেন, এই সন্দেহগুলো কিন্তু আপনাদের নির্বাচনের ভোট প্রাপ্তির ক্ষেত্রে পজিটিভ কোনো ভূমিকা রাখবে না, পজিটিভ কোনো ভূমিকা রাখবে না, সন্দেহ বাড়তে থাকবে। আমি আরেকটা কথা বলি, আপনাদের নিশ্চয় মনে আছে মাঝখানে ওবায়দুল কাদের সাহেবের একটা ঘড়ি বিলাস ছিল। ওনার হাতে উনি দামি দামি ঘড়ি পরতেন, এক একটা ঘড়ির দাম ছিল 30 লাখ টাকা, 35 লাখ টাকা দামের ঘড়ি। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই ঘড়ি আপনি কোথায় পেলেন? উনি বলেছেন যে ওনাকে নাকি অনেকে গিফট করে। ভাই, গিফট কাকে করে লোকে, কখন করে? আমাকে তো গিফট করে না কেউ। কেন করে না? যে আমার কাছ থেকে তো ফেরত পাওয়ার কিছু নাই, আমার তো কিছু প্রতিদান দেওয়ার ক্ষমতা থাকতে হবে। একজন যোগাযোগ মন্ত্রীর প্রতিদান দেওয়ার ক্ষমতা আছে, উনি ওনাকে একটা কাজ পাইয়ে দিবেন, অথবা কিছু একটা করে দিবেন, একটা তদবির করবেন। এই আশায় 30 লাখ টাকা যখন গিফট দেয়, বুঝতে হবে কিন্তু সে 30 কোটি টাকা ইনকাম করে নিয়ে যাবে। তো যখন এই গিফটটা এই দলকে দেয়, তখন বুঝতে হবে যারা দেয়, ভাই ফকিররা দেয় না, ব্যবসায়ীরা দেয়। ব্যবসায়ীরা কখনো টাকা পয়সা দেয় না, তারা টাকা পয়সা ইনভেস্ট করে। মাথায় রাখতে পারে, ইটস ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, এবং এই ইনভেস্টমেন্টের তারা রিটার্ন চায়। তো রিটার্ন তো যারা দেওয়ার প্রতিশ্রুতি হয় দিয়েছে, অথবা পেয়েছে, অথবা এক ধরনের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ হয়েছে। এই যে বলে না, ক্যাশ অর কাইন্ড, কিছু একটা হবে। তো এই সন্দেহগুলো কিন্তু তৈরি হয়। আমি বলছি না ওনারা এত দ্রুত পৌঁছে গেছে, এটা আমি বলি না, বাট আমি বলি লোকে যেন বিশ্বাস করতে পারে, লোকে যেন সন্দেহ না করে, এই জন্য ওনাদের উচিত হবে দ্রুত একটা প্রেস কনফারেন্স করে সব জানিয়ে দেওয়া। এই ভবনটা আমরা এত টাকা ভাড়া দেই প্রতি মাসে, এই টাকাটা আমাদের প্রাথমিকভাবে এই জায়গা থেকে এসেছে। দু একজনের নামও বলা, যদি কেউ বলে ভাই আমার নাম বললো না, তখন বুঝতে হবে তোমার মধ্যে তাহলে ঝামেলা আছে। এখন ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলি, 10 জন ব্যবসায়ীর নাম সরকার দিয়েছে, যে 10 জন দেশ থেকে বিপুল অঙ্কের অর্থ পাচার করেছে, তাই না? এস আলম আছে, বসুন্ধরা গ্রুপ আছে, সালমান রহমান আছে, অপশনিন আছে, আছে তো অনেকগুলো, অপশনিন না, সরি অপশনিন না, ওবায়দুল করিম সাহেবের যে গ্রুপটা, ওই গ্রুপটা আছে। এরকম 10-12টা গ্রুপ আছে, 10টা গ্রুপের কথা আছে। আমি যদি এখন, যেহেতু আপনি নাম বলছেন না, তাহলে আমি যদি বলি এইখান থেকে কেউ আপনাকে টাকাটা দিচ্ছে, তা আপনি কি জবাব দিবেন? তারা দিছে, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য দিছে। বসুন্ধরা কিনে করতেছে না, বসুন্ধরা গ্রুপ তো বিএনপির লোকজন কিনে তার অফিসে নিয়ে চাকরি দিচ্ছে, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য দিয়েছে। আমি তো এখনো শুনেছি যে আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও কেউ কেউ ওই বসুন্ধরা অফিসে গিয়েছে, সেটা শোনা কথা, না হইতে পারে, আমি জানি না, শুনেছি আমি। তাহলে এগুলো তো হচ্ছে ভাই। এই সন্দেহগুলো কিছুই থাকতো না যদি আপনার প্রকাশ করার সৎসাহস থাকতো। আপনারা এগুলো খালি এড়িয়ে যাচ্ছেন। তো এড়িয়ে যাওয়ার অর্থ হলো যে আপনাদের মধ্যে কিছু একটা আছে যা আপনারা বলার, উচ্চারণ করার আপনার সাহস নাই। আমরা তো এই ধরনের পলিটিক্যাল পার্টি চাই না। তাহলে তো ট্র্যাডিশনাল পার্টির সঙ্গে আপনাদের পার্থক্যটা কি? আমরা তো আপনাদেরকে ভালোবাসতে চাই, তো ভালোবাসার সুযোগটা আমাদেরকে দেন, সেই সুযোগটা কোথায়? তো এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু ভাই উঠবে আগামীতে, সামনে ইলেকশন আরো গুরুতর। আমি ওনাদেরকে আশা করব
যে আপনি বলেন, আপনি আমাকে অনেকে বলে ভাই তোমার কি ইনকাম, আমি বলি, আসেন আমি আমার ইনকাম সব খবর দিয়ে দিচ্ছি, আমাকে জিজ্ঞেস করে বলে দেবো আমার কি কি ইনকাম আছে, কারণ আমি ট্রান্সপারেন্ট, আমি জানি আমি কি করেছি, আমি জানি আমার কি আয়, আমি বলতে পারবো আমার শার্টের দাম কত, আমি বলতে পারবো আমার প্যান্টের দাম কত, আমি বলতে পারবো, কারণ আমি ট্রান্সপারেন্ট। আমি বলতে পারবো এই টাকাটা কোথেকে আসছে, আপনি বলতে পারবেন না কেন? আমরা গিফট দিলেও আমি বলতে পারি আমাকে এটা একজন গিফট দিছি, ইদানিং গিফট কেউ দেয় কিন্তু খুব কম কম দামি গিফট দেয়, তো এটা তো হতেই পারে ভাই, তো কোনো সমস্যা নাই তো, বলেন না, বলে দেন। জি